গ্রামে জাহিদ নামে এক ছেলে তার মায়ের সাথে বাস করত, কিন্তু তারা ছিল বেশ গরিব। কোনো সহায় সম্পত্তি তাদের ছিল না, শুধুমাত্র এক টুকরো জমিতে ঘর উঠিয়ে থাকতো তারা। কিন্তু জাহিদ তার মায়ের খুব সেবা করত, এ কারণে মায়ের দোয়া ছিল তার উপর। সেজন্য জাহিদ সামান্য উপার্জন করেও অনেক বেশি সফলতা লাভ করত এবং সামান্য পেশায় সে অনেক লাভবান হতো। তবে জাহিদের একটি সুন্দর নিয়ম ছিল, সে উপার্জনের একটি অংশ ঘরে খরচ করত, কিছু অংশ মায়ের জন্য আলাদা করে রাখত, আর বাকি অংশ সে রাস্তার ধারের অসহায় কিংবা গরিব দুঃখী মানুষদের দান করত। একবার জাহিদ একটি বাগান বানালো এবং একটি সুন্দর পিকআপ কিনলো। সেই পিকআপ দিয়ে সে গ্রামের বাগান থেকে কলা কিনে এনে শহরের বাজারে বিক্রয় করতে লাগলো। জাহিদকে সবাই ভালো মানুষ হিসেবে চিনত, তাই সব ক্রেতারা তার থেকেই কলা কিনে রাখত এবং অল্প সময়েই তার সব কলা বিক্রি হয়ে যেত। জাহিদ সকালে সবার পরে কলা নিয়ে এসে সবার আগে আগে বিক্রি করে চলে যায়। এটা দেখে মফু নামক এক ব্যবসায়ীর খুব হিংসে হয়। কি এমন করে ও? সকাল থেকে আমরা মালপত্র নিয়ে বসে থাকি, আমাদের দিকে কেউ ফিরে তাকায় না, অথচ তার কি এমন আছে যে সবাই তার থেকেই নেয়? এটা ভেবে সে একদিন জাহিদের কাছে যায়। ভাই, আমার ব্যবসা খুব খারাপ যাচ্ছে, আমাকে কিছুদিন তোমার সাথে ব্যবসায় রাখবে? জাহিদের মন নরম ছিল, সে তাকে তার সঙ্গে থাকার জন্য অনুমতি দিল। মফু জাহিদের সঙ্গে থেকে তার সবকিছু জেনে নিল, কোথা থেকে কলা আনে এবং কিভাবে বিক্রি করে। কিছুদিন পর যখন মফু জাহিদের সবকিছু জেনে গেল, তখন সে জাহিদকে বলল, ভাই, আমি এবার যাই, দেখি ভাগ্যে কি আছে, নতুন কোনো ব্যবসা দিব। এরপরে সে জাহিদের কাছ থেকে সরে আসে। তারপর মফু জাহিদের বাগানে যায় এবং প্রত্যেকটা কলার বাদাতে ক্ষতিকারক কীটনাশক পুশ করে। ফলে কিছুদিন পর থেকে ক্রেতারা জাহিদকে অভিযোগ করতে শুরু করে। তোমার সব কলা পচা, একটাও খেতে পারি না। আরে ভাই, তোমার কলার একই হলো, গতকাল 2 ডজন নিলাম, আমার সব টাকা জ্বলে গেল, আজ ভালো দেখে কিছু কলা দাও আমাকে। এরপর জাহিদ ক্রেতাকে সুন্দর ও বড় কয়েকটি কলা দিল। ক্রেতা একটি কলা ভেঙে দেখল ভেতরে কালো হয়ে পচে আছে। না, তোমার থেকে আর কলা নেওয়া যাবে না। এরপর সে চলে যায়। লোকটি চলে যাওয়ার পর জাহিদ তার কলাগুলো একে একে খুলতে লাগলো। দেখা গেল তার সব কলা পচে গেছে। জাহিদের মন ভীষণ খারাপ হয়ে গেল। এবার সে মায়ের কাছে গিয়ে সব বলল। তুই চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। তুই অনেক ভালো মানুষ, সবাইকে সাহায্য করিস, তোর উপর অনেক মানুষের দোয়া আছে, কোনো একটা উপায় হবেই তোর জন্য। একদিন জাহিদ মন খারাপ করে রাস্তা দিয়ে যাচ্ছিল। তার দিনকাল খুবই খারাপ যাচ্ছিল, তাই পকেটে তেমন টাকা পয়সাও ছিল না। পথিমধ্যে এক ভিক্ষুক জাহিদের কাছে এলো। বাবা, আজ কদিন ধরে না খেয়ে আছি, কয়টা পয়সা দাও না, 4টে ভাত খাবো। মন খারাপ অবস্থায় ভিক্ষুকের কথাটি জাহিদের মেজাজ বিগড়ে দিল। যাও এখান থেকে, আরেকটা কথা বললে একদম চড় লাগিয়ে দেব, যাও। ভিক্ষুক চলে যায়। আরে, আমি এ কি করলাম? একজন গরিব মানুষকে কুটো কথা বললাম। জাহিদ দৌড়ে সেই ভিক্ষুকের কাছে যায় এবং বলে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও,
তোমার সাথে আমার খারাপ ব্যবহার করার কোনো অধিকার নেই। আসলে কিছুদিন যাবৎ আমার খুব খারাপ অবস্থা যাচ্ছে, তাই আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। এই নাও, আমার পকেটে 300 টাকা আছে, তুমি এটা নিয়ে যাও। তোমার কি অসুবিধা বাবা, আমাকে খুলে বলো। এরপর জাহিদ ভিক্ষুককে সবকিছু খুলে বলল। ভিক্ষুকটি কিন্তু আসলে কোনো ভিক্ষুক ছিল না, সে ছিল একজন ছদ্মবেশী সাধক। সে ভালো মানুষদের পরীক্ষা করার জন্য ছদ্মবেশ ধরে ঘুরছিল। ভিক্ষুক জাহিদকে বলল, তুমি এই কাগজটি তোমার বাগানে গেড়ে দিবে এবং আবার কলা বিক্রি শুরু করবে। আশা করি তোমার আর সমস্যা হবে না। এরপর জাহিদ সেই কাগজটি নিয়ে তার ক্ষেতের মধ্যে পুঁতে দেয়। ফলে তার সমস্ত কলার যাবতীয় দোষ ত্রুটি শেষ হয়ে যায় এবং কলা আগের চেয়ে মোটা ও বড় হয়ে যায় এবং দেখতে দেখতে খুব সুন্দর হয়। এ কারণে তার দোকানের ক্রেতা আবার আগের মতো বেড়ে যায় এবং ব্যবসা খুব ভালো হতে থাকে। এটা দেখে মফু বলল, ও, তাহলে সব পচা কলা শেষ হয়ে আবার নতুন কলা এসেছে। দাঁড়া, আবারও দেখাচ্ছি মজা। সে আবারও কলা বাগানে যায় এবং আগের মতো সব করে রেখে আসে। সাধকের দেওয়া তদবিরে তার ক্ষেতের কোনো ক্ষতিই হলো না, বরং সব ক্ষতিকর জিনিস কলা থেকে বের হয়ে পড়ে গেল ও কলা ভালোই রইল। এরপরে মফু লক্ষ্য করল জাহিদের দোকানের ক্রেতা কমেনি, বরং আগের চেয়ে বেড়ে গেছে। এটা দেখে সে বলল, তাহলে আমার এবারের চেষ্টা কোনো কাজে লাগেনি। দাঁড়াও। এটা বলে সে আবার তার বাগানে যায় এবং সব কলা গাছ কেটে ফেলতে চেষ্টা করে, কিন্তু যখনই গাছের গায়ে কোপ দেয় অমনি দা ছুটে এসে তার গায়ে লাগে এবং তার পা জখম হয়ে যায়। আরে আরে, এ কি হচ্ছে, এ কি হচ্ছে? হতচ্ছাড়া, তুই বাগানে জাদু করে রেখেছিস? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এটা বলে সে তার পিকআপ, যেটাতে করে জাহিদ বাগান থেকে কলা নিত, সেটাকে জ্বালিয়ে দেয়। পরদিন সকালে জাহিদ কলা আনতে গিয়ে দেখে তার পিকআপ কে যেন পুড়িয়ে দিয়েছে। জাহিদের মন আবারও খারাপ হয়ে যায়। এখন সে এত টাকা কোথায় পাবে আরেকটি পিকআপ কেনার জন্য? সে মন খারাপ করে বাড়ির পথ ধরে। পথিমধ্যে তার সাথে সেই ভিক্ষুকের দেখা হয়। তখন জাহিদ ভিক্ষুককে সব খুলে বলে। বুননে একটুখানি ছাড় দিত। কেন কেন এমন করতো? যাতে তোর বানানো শাড়িগুলো তার শাড়ির চেয়ে বেশি সুন্দর দেখায়, যাতে তোর শাড়িগুলো আগে বিক্রি হয়, যাতে তোর আত্মবিশ্বাস বাড়ে। সে চাইতো তুই বাজারে নিজের পায়ে দাঁড়াবি। একজন বাবা হিসেবে সে তার সাফল্য দেখার জন্য নিজের সুনামকেও বাজে রেখেছিল। সে তোর ছায়া হয়ে থাকতে চেয়েছিল, তোর প্রতিদ্বন্দ্বী হয়ে নয়। কি বলছেন এসব? আমি সত্যি কথাই বলছি। যেদিন তুই তাকে অপমান করে বলেছিলি যে তার সাহায্যের দরকার নেই, সেদিন সে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল। সে বুঝেছিল তার আত্মত্যাগটা তুই অহংকার ভেবে ভুল করছিস। তাই সে তোর পথ থেকে সরে এসেছে, যাতে তুই বাস্তবতাকে বুঝতে পারিস। তখন সে আমার এখানে নিজের সেরাটা দিয়ে কাজ করছে, কারণ এখন আর তার ছেলের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য নিজের কাজে খুঁত রাখতে হচ্ছে না। তাই তার আসল গুণের প্রকাশ পাচ্ছে, আর মানুষও সেটা চিনতে পারছে। আমি আমি কি করেছি? আমি আমার বাবাকে চিনতে পারিনি। আমি একজন শয়তান। চাচা, বাবা এখন কোথায়? আমার বাড়িতেই আছে, কিন্তু তোর সাথে দেখা করবে কিনা আমি জানি না। তুই তাকে অনেক কষ্ট দিয়েছিস। আমাকে একবার সুযোগ দিন চাচা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বাবার পায়ে ধরে ক্ষমা চাইবো। দয়া করে আমাকে বাবার কাছে নিয়ে চলুন। বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি একটা অমানুষ। আমি আপনার ভালোবাসার মূল্য বুঝতে পারিনি। আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। কমল, তুই এখানে? ওঠ, ওঠ। না বাবা, আমি উঠবো না। আপনি যতক্ষণ না আমায় ক্ষমা করছেন, আমি আপনার পা ছাড়বো না। আমি বুঝতে পেরেছি আমার প্রতিভা আপনার অভিজ্ঞতা আর দোয়া ছাড়া কিছুই নয়।
আপনি আমার জন্য এত বড় ত্যাগ করেছেন, আর আমি আপনাকে অপমান করেছি। আমাকে একটা সুযোগ দিন বাবা, বাড়ি ফিরে চলুন। আরে বোকা ছেলে, বাবা কি কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে? আমি তো শুধু চেয়েছিলাম তুই নিজের ভুলটা নিজে বুঝিস। অভিজ্ঞতা জোর করে শেখানো যায় না, ওটা হোঁচট খেয়েই শিখতে হয়। আমি আমার সবচেয়ে বড় শিক্ষা পেয়ে গেছি বাবা। আপনার চেয়ে বড় অভিজ্ঞতা আমার জীবনে আর কিছু নেই। চলুন বাবা, বাড়ি চলুন। আমাদের ঘর, আমাদের তাত আপনার জন্য অপেক্ষা করছে। জামান ও কামাল একসাথে পাশাপাশি বসে কাজ করে। কামাল এখন খুব মন দিয়ে বাবার প্রতিটি নির্দেশ শুনে এবং তার কাছ থেকে কাজ শিখে। কি ব্যাপার, বাপ বেটাকে যে একসাথে দেখছি। জামান ভাই, আপনি কবে ফিরলেন? এই তো বোন, গতকালই ফিরলাম। বলুন আপনার কি খবর? আমি তো বিয়ের শাড়ির অর্ডারটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। কামাল একা পারবে কিনা তা নিয়ে ভয় হচ্ছিল। এখন আপনাকে দেখে শান্তি পেলাম। কবিতা খালা, আপনি কোনো চিন্তা করবেন না। বাবার আমি মিলে আপনার মেয়ের জন্য সেরা শাড়িটাই বানাবো। এবার আর কোনো অভিযোগের সুযোগ থাকবে না। বাবার অভিজ্ঞতা আর আমার নতুন ডিজাইন, এই দুটো মিলে এমন জিনিস তৈরি হবে যা আপনি কল্পনাও করেননি। এই তো চাই, বিনয় মানুষকে বড় করে কামাল। তোমার বাবার মতো অভিজ্ঞ মানুষের ছত্রছায়া থাকলে তুমি অনেক বড় শিল্পী হবে। আমি এখন নিশ্চিন্তে যেতে পারি। বাবা, আপনি ঠিকই বলেছিলেন। গ্রাহকের বিশ্বাস আর অভিজ্ঞতার কোনো বিকল্প